কথাটা কিন্তু আগের যে আমাদের ইয়ে ছিল, পলিসি ছিল, এডুকেশন পলিসি ছিল, সেই পলিসিতেও কথাটা এসেছিল, ভ্যালু এডুকেশনের কথা এসেছিল। এখন ভ্যালু এডুকেশন বলতে কি বোঝায়? যেমন টেকনোলজির কথাটা দিয়ে আমি শুরু করি। আজকে টেকনোলজি যে পর্যায়ে গেছে, বিষয়টা এমন নয় যে টেকনোলজি একটা নিউট্রাল অবজেক্ট, আমরা সেটাকে ভালোভাবে ব্যবহার করলে ভালো আর খারাপভাবে ব্যবহার করলে খারাপ হবে। এটা আমাদের একটা প্রতিষ্ঠিত ভাবনা আর কি, যে টেকনোলজি নিউট্রাল, আমাদের উপর ডিপেন্ড করছে আমরা সেই টেকনোলজিকে কিভাবে ব্যবহার করবো তার উপর। কিন্তু আজকে যে টেকনোলজি ব্যবহার করা হয়, টেকনোলজি যেগুলো সামনে আসছে, সেগুলোর যে মানে যেভাবে সেগুলোকে ডিভাইস করা হয়, সেই ডিভাইসের মধ্যে এমন ভ্যালু অ্যাড করা থাকছে, এবং শুধু তাই নয়, ভ্যালু অ্যাডেড তার সঙ্গে যেটা থাকছে, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স তারা নিজের মতো করে সেটাকে চেঞ্জ করতে পারে, মানে পরিস্থিতির সঙ্গে চেঞ্জ করতে পারে। তার মানে এইভাবে টেকনোলজি আজকে চলছে। সেজন্য আমরা যে ট্র্যাডিশনালি যেভাবে ভাবছিলাম যে টেকনোলজি ভ্যালু নিউট্রাল, আমরা সেটাকে ঠিকমতো ব্যবহার করতে হবে, কিন্তু টেকনোলজি ইটসেলফ ভ্যালু অ্যাডেড, এবং সেইখানে আমাদের পলিসি কি হবে, আমরা কিভাবে দেখব, এইসব বিভিন্ন প্রশ্ন কিন্তু আসছে। এবারে ভ্যালুকে কিভাবে এডুকেট করা যায়, এডুকেশনের সঙ্গে সম্পর্কিত। এখন বলা হচ্ছে যে আমরা বাংলায় বলি মূল্যবোধ। এখন মূল্যবোধ তো আলাদা কোনো বিষয় নয়, আমি প্রতিদিনকার জীবনে চর্চায় আমার আচারে ব্যবহারে আমি যা করি তার মধ্য দিয়ে যা প্রকাশ পায় সেটাই আমার মূল্যবোধ। আমি কিরকম ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করি, আমি কিরকম ড্রেস করি, আমি কিভাবে কথা বলি, ছাত্রছাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করি, এর সব কিছুর মধ্য দিয়ে আমার মূল্যবোধ প্রকাশ পায়। এটা আলাদা কোনো বিষয় না। এটা আলাদা করে পড়াতে হচ্ছে, এটাই দুর্ভাগ্যের কারণ। যেটা আলাদা করে আমার মূল্যবোধ পড়ানোর কি আছে? কিন্তু আমরা দুটো কারণে, একটা হচ্ছে যে মূল পড়াশোনার যে মূল আদর্শ বা মূল ভাবনা চিন্তা থেকে আমরা দূরে গেছি, সেটা একটা কারণ। আর একটা টেকনোলজির এই যে দুরন্ত গতি, তার সঙ্গে আমরা কিভাবে খাপ খাবো, সেই প্রসঙ্গে এই ভ্যালু এডুকেশনের প্রশ্নটা আসছে। এখন বলছি ভ্যালু এবং ফ্যাক্ট। ভ্যালু তো কথাটা এটাকে বলা হয়, এটা একটা বাইনারিও বলতে পারি বা পোলার অবজেক্ট বলতে পারি, পোলার কনসেপ্ট। ভ্যালু বললেই তার করসপন্ডিং ফ্যাক্টের কথা বলি, ফ্যাক্ট তারই ভ্যালু। ফ্যাক্ট মানে যেটা মানে ব্রুট ফ্যাক্ট, যার বাস্তবে যেটা ঘটেছে, যেটা বাস্তবতা, তাকে আমরা ফ্যাক্ট বলি। কিন্তু কোন একটা ফ্যাক্টকে আমরা কিভাবে বিচার করব, কিভাবে গ্রহণ করব, তার উপরে কিন্তু নির্ভর করছে যে সেই ফ্যাক্টটা সেই ফ্যাক্টটা আমার কি কাজে লাগবে, আমি কিভাবে ব্যবহার করব, সেইখানে ভ্যালু প্রশ্ন। অর্থাৎ আমি যদি মনে করি যে রাস্তায় কোনো একটা অবজেক্ট পড়ে আছে, সেই অবজেক্টটাকে আমি কিভাবে দেখব। যেমন ধরুন আজকালকার ছেলে মেয়েদের, ধরুন কোনো একজন ইংলিশের টিচার হয়তো দেখলেন যে একটা খুব পুরনো বই, যেটা প্রায় দুর্লভ, কোনো জায়গায় পড়ে রয়েছে, কোনো রাস্তায় বা কোথাও। এখন তার কাছে এই বইটার কিন্তু সাংঘাতিক একটা মূল্য, তার কাছে ভ্যালুটা কিন্তু সেভাবে এতদিন পরে বইটা আমার হস্তগত হলো, আমি ভাবতে পারিনি এই বইটা পাবো। আর আমাদের ছাত্রছাত্রীরা সেই বইটার তাদের কাছে কোনোই মূল্য নেই, সে পা মারিয়ে দিয়ে চলে যাবে। কেন? মানে একই তো ফ্যাক্টটা একই, একটা বই, কিন্তু সেই বইটা আমাদের ছেলেদের যদি বলি যে একটা ইংরেজি বই নিয়ে যাও, 2 পাতা উল্টে দেখো, হ্যাঁ তোমার চোখ খারাপ হয়ে যাবে না, সে বলা সত্ত্বেও ইংরেজি বই একটা তুলবে না। আমরা লাইব্রেরিতে গিয়ে বলে বাংলা বই দিন, লাইব্রেরিতে, ইউনিভার্সিটি লাইব্রেরিতে বাংলা বই আগে তো থাকতোই না, এখন কিছু কিছু বই আমরা রাখি। তো অনেকে আবার বলেন যে বাংলাতেই চর্চা করা ভালো, অমুক তমুক, সে তো অনেক কথা আছে, সেগুলো তো ভালো। কিন্তু আমাদের যা অবস্থা কি, আমরা তো শুধু বাংলা শিখলে আমাদের হবে না। আপনারা শুনে অবাক হবেন, এই আপনার পাশে বিশ্বভারতী বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নন টিচিং ক্যাটেগরিতে। শুনলে অবাক হবেন, সেখানে একটা কন্ডিশন ছিল, হিন্দি জানাটা মাস্ট। এই কয়েকদিন আগে আমি বিশ্বভারতী গিয়েছিলাম, কৌশিকের সঙ্গে কথা হচ্ছিল, যে কৌশিক, তারপরে আমাদের আরেকজন আছেন ইকোনমিক্স অধ্যাপক, যারা বারবার আক্রান্ত হয়েছেন। তা আমি বলছিলাম যে তোমাদের এরকম এটা যে হলো, তোমরা কিছু প্রতিবাদ করলে না? রবীন্দ্রনাথের জায়গায় যে নন টিচিং স্টাফে কাজ করবে, তার জন্য হিন্দি বাধ্যতামূলক হবে কেন?
কিন্তু মানে ওখানকার টিচারদের মানে এতদিন পর্যন্ত টিচারদের মধ্যে সেই কোনো ইউনিটি ছিল না, তার জন্য ওরা কিন্তু কিছুই করতে পারলো না। সব কিছু ঘটনা ঘটে গেছে। প্রায় 225 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম এর মধ্যে কজন মানে আমাদের বাঙালি আছে আর কি। তাতে বললো যে খুব বেশি হলে 50 জনের মতো হতে পারে, এবং তারাও কিন্তু শুধু বাঙালি নয়, বাঙালি প্লাস। বুঝতে পারছেন প্লাস মানেটা কি? হ্যাঁ, তা এই যে অবস্থাগুলো আসছে যে আমরা কেন আমার রাজ্যে আমাকে হিন্দিটা বাধ্যতামূলক করা হয়। অনেকের ভাবনা হিন্দি বোধহয় রাষ্ট্রভাষা, অনেকেই এরকম করে ভাবে। কয়েকদিন আগে একটা ন্যাশনাল প্রোগ্রামে আমি একটা বক্তব্য ছিল রিসার্চ মেথোডোলজির উপরে। সেখানে আমি ইংরেজিতেই শুরু করেছি, ইংরেজিতেই বলবো ভেবেছিলাম, বলবো তাই। মাঝখানে দুজন মাত্র নন বেঙ্গলি ছিল, দুজন মাত্র, তারা পাশে দাঁড়িয়ে। আমি মাঝখানে মানে কিছু কিছু কথা যেগুলোকে হয়তো মাতৃভাষায় বললে যে ভাবটা ফুটে ওঠে সেটা ইংরেজিতে বললে আসে না। যেমন আপনি কাউকে মানে তিরস্কার করবেন বা গালাগালি করবেন, আচ্ছা সেটা অন্য ভাষায় বললে কি সেই ভাবটা আসবে? আসবে না। তো সেই জন্য আমি আমার ভাষায় 2-4টে বাক্য আমি ব্যবহার করেছিলাম। সঙ্গে সঙ্গে সে বলছে স্যার হিন্দি में बोलिए। মানে কেন? why you insist on হিন্দি? কোথাও বলা নেই তো হিন্দি আমাকে বলতেই হবে। আমি ইংরেজিতে বলবো, আমার মাতৃভাষা বাংলা, আমি ইংরেজিতে বলবো। হিন্দি আমরা বুঝি, হিন্দি সবাই বুঝুক, কোনো অসুবিধা নেই, কিন্তু জোর করা কেন হবে? আমি ইংরেজিতেই বললাম। তারপরে তাকে যখন বললাম যে তুমি একটু কি বললাম একটু বলো তো, সে তখন আধা আধা বাংলা আধা আধা হিন্দিতে উত্তর দিল, এক লাইন ইংরেজি বলতে পারবে। তারা দেখুন ওরা ইংরেজি না শিখে ওরা কিন্তু এগিয়ে যাবে, আর আমরা কোথায় থাকবো? তাহলে পলিসি যখন নেওয়া হবে তখন তো আমার যে ফেডারেল স্ট্রাকচার বিভিন্ন যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো মাথায় রেখে তবে তো নিতে হবে। তুমি জোর করবে কেন? আমার দুটোই হচ্ছে মানে কমিউনিকেশন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। আমার ইংরেজিও কমিউনিকেশন, হিন্দিও কমিউনিকেশন। তাদের স্ট্যাটাসের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। সাংবিধানিকভাবে আপনি খুঁটিনাটি বিচার করে দেখুন, কোনো পার্থক্য নেই। তাহলে এই যে ইনসিস্ট কেন করা হবে? এটাকে আমি আবশ্যিক কি করে করতে পারি বিশ্বভারতীতে? এরকম অবস্থা, তাহলে এইগুলো আপনি কিভাবে দেখবেন, কিভাবে বিচার করবেন? সেই সব কিছু মিলে আমার মূল্য, যে আমার মাতৃভাষাকে আমি কেমন করে দেখি, অন্য ভাষাকে আমি কেমন করে দেখি। যেমন অনেকে এখন তো আমরা এরকম বলি না যে ইংরেজি যেহেতু সাহেবদের ভাষা, কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, যত ইংরেজি করা দরকার নেই। ইংরেজি তো আজকে শুধু কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ বলে আপনি ছেড়ে দিতে পারেন না, গোটা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার দ্বিতীয় কোনো ভাষা নেই। এবং এক অর্থে ভালো যে হিন্দি ইংরেজির মধ্যে একটা ভাষা আছে, সেটা দিয়ে মোটামুটি সবার সঙ্গে কমিউনিকেশন করা যাচ্ছে, যেটা না হলে আরো ভয়ঙ্কর হতো। অনেকের ধারণা আছে যে ইউরোপে বোধহয় হিন্দি ভাষা সবাই বলে, ইংরেজিটা জানলে ইংরেজি কথা বলছি, ইংরেজিটা জানলেই বোধহয় হবে। তো প্যারিসে গিয়ে আমাকে কয়েক ঘন্টা, আমরা তিনজন কয়েক ঘন্টা আমরা আলাদা ছিলাম, মানে যাদের সঙ্গে গিয়েছিলাম তাদের বাইরে। তো আমরা বলেছিলাম যে ওই পার্কে বেড়াতে যাবো না, পার্ক তো সব জায়গাতেই থাকে, আমরা লুভের মিউজিয়ামে যাবো, আমি, আমার ছেলে, আমার মিসেস। তখন যারা কন্ডাক্টে ট্যুরে গিয়েছিলাম তারা বললো যে আমরা ওই একটা নির্দিষ্ট জায়গা আমাদের নামিয়ে দেওয়া হবে, ওখান থেকে আমরা চলে যাব, ওনারা আসার পথে নিয়ে যাবো। তা আমরা তিনজনে মিলে সেখানে ইংরেজি বলছি, কেউ কোনো রেসপন্স করছে না। মানে আমরা যে কি করে ওই কয়েক কিলোমিটার রাস্তা কি করে যাব, কিভাবে যাব, কেউ কিছু বলছে না। তারপরে একটা ইয়াং ছেলে, সে আমাদের অবস্থাটা বুঝে বললো যে প্লিজ কাম উইথ মি। মানে যেহেতু কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করতে হয়, সে একটু ইংরেজিটাকে পাশে রেখেছিল। ওরা কেউ ইংরেজি বলতে চায় না, ফ্রান্সের লোকেরা। সেজন্য মানে তবু হ্যাঁ, যারা পড়াশোনা জানে একটা নির্দিষ্ট লেভেলে গেলে নিশ্চয়ই মানে হবে। তার মানে এই যে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটার একটা ভাষা রয়েছে, সেটাকে ব্যবহার করতে হবে, অল্প শিখতে হবে, তবে না হলে কিন্তু হবে না। শুধু আমি অমুক তমুকের কথা বলার কোনো অর্থ হয়। তাহলে এই সব কিছুকে আপনি কেমন ভাবে দেখছেন, কিভাবে বিচার করছেন, তার উপর নির্ভর করছে। এটাই সব কিছু মিলিয়ে আমার মূল্য। এই যেমন মাতৃভাষার কথা বলতে গিয়ে একটা কথা বলি, আমরা অনেকেই জানি না যে বাংলা ভাষাকে পৃথিবীর মধুরতম ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা অনেকেই খেয়াল রাখি, অথচ আমি আমার ছেলে মেয়েদেরই আমি পরে নিয়ে নেবো, ঠিক আছে? আমি একটা বক্তৃতা দিচ্ছি। হ্যাঁ।
তা পৃথিবীর মধুরতম ভাষা এই কথাটার মানেটা কি, কিভাবে ঠিক হলো, কেন বলা হচ্ছে? এর জন্য তো আমার একটু গর্ববোধ হওয়ার কথা, কিন্তু কজন বাঙালি সেই গর্ববোধ হয় না। মানে আমি নিজে, তাহলে আমি কোথায় আছি? মানে আমি মায়ের কাছেও নেই, অন্য কোথাও নেই, আমি আসলে শূন্যে ভাসছি। এই যে মূল্যবোধের, এটাও কিন্তু একটা সংকটের জায়গা। এই যে আমরা হিন্দি গান দিনরাত বাজাই, কিন্তু বাংলা গানের কথা এখন রিসেন্ট কিছু পরীক্ষা নিরীক্ষা হওয়াতে বাংলা গান ফিরে আসছে। তো এইগুলোকে সবটাই যদি হারিয়ে ফেলি, নিজের রুটটাকে, নিজের শিকড়টাকে যদি সবটাই হারিয়ে ফেলি, তাহলে কি সেটা খুব ভালো হবে? আমরা কোথায় থাকবো? তো বাংলাদেশে গেছি, চট্টগ্রামের ভাষা কি ভয়ঙ্কর ভাষা, আপনি কল্পনা করতে পারবেন। তারা সবাই বাংলা বলছে। আমি আর আমার এক ছাত্র, আমরা বাসের মধ্যে আছি, তারা নিজেদের মধ্যে মানে বাসটা খুব লেট করছে, নিজেদের মধ্যে খুব ঝগড়া করছে। আমি বলতে বাসটা বোধহয় আর যাবে না, মানে আমি খুব চিন্তার মধ্যে আছি। তারপরে মানে একটা কথাও তাদের বোঝা যাচ্ছে না, তারা সবাই বাংলা বলছে, সকলেই বাংলা বলছে। তারপরে আমরা হঠাৎ দেখছি দুজন মানে সিকিউরিটি স্টাফ হচ্ছে আমাদের যে হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ইজ ইউর পাসপোর্ট, মানে আমরা যেহেতু অন্যভাবে কথা বলছি, অন্য বাংলা বলছি বলে তাদের অন্যদের আমাদের সন্দেহ হয়েছে যে আমরা বোধহয় মানে কোনো অন্যরকম কিছু। তারপরে আপনি অন্য জায়গার ভাষা দেখবেন, ঢাকার ভাষা আলাদা, বিভিন্ন এলাকার ভাষা, এই আমাদের পুরুলিয়ার ভাষা, বাঁকুড়ার জায়গার ভাষা। হোস্টেলে যখন প্রথম আসি, তখন বাঁকুড়ার একজন ছাত্র ছিল, তার নাম হচ্ছে কানাই। সে বাঁকুড়ার একটু প্রত্যন্ত জায়গা থেকে, তার ভাষা বুঝতে আমাকে কয়েক মাস সময় লেগেছে। সে কি বলে বুঝতে। আমার পণ্ডিত মশাই ছিলেন মেদিনীপুরের রামনগরের দিকে বাড়ি, গ্রামের দিকে বাড়ি। তো পণ্ডিত মশাইয়ের ভাষা বুঝতে আমার 3 মাস সময় লেগেছে। তার মানে এই যে বিভিন্ন মানে ডায়ালেক্ট কিন্তু ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। আমি বুঝতে পারি না, সেটা আলাদা কথা, কিন্তু সবকিছু মিলে কতগুলো ক্রাইটেরিয়া দেখে এটা মধুরতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো যাই হোক, তাহলে এইগুলো সম্পর্কে আমি কেমন করে দেখি, কেমন করে ভাবি, হ্যাঁ, এই সব কিছু নিয়ে হচ্ছে মূল্যবোধ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা জেন্ডার ইকুইটি নিয়ে।